মেঘের রুম থেকে বেরিয়ে আবির নিচে এসে ডাইনিং টেবিলে বসেছে। মিম, মেঘ, তানভীর কেউ নেই। কেমন যেন সুস্থির পরিবেশ। মিম বা মেঘ না থাকলেও আদিও যেন চুপচাপ থাকে। অসুস্থতার কারণে 2-3 দিন আবির রুমে খেয়েছে, তাই তেমন কোনো কিছু উপলব্ধি করেনি। কিন্তু খাবার টেবিলে মেঘ নেই, এতে যেন বুকটা কেঁপে উঠল আবিরের। তানভীর রুম থেকে রেডি হয়ে নামতে গেল। আকলিমা খান ডেকে বললেন, তানভীর, মিমকে একটু ডাক দিয়ে নিয়ে আয় তো। গত সপ্তাহে মিম উপরের রুমে শিফট হয়েছে, তবে এখনো মন তার নিচেই পড়ে থাকে। ক্ষণে ক্ষণে ভাইয়াকে আর মাকে দেখতে ছুটে আবার উপরে আসলে মেঘের রুমে যায়, আবার নিজের নতুন রুমে গুছায়। তানভীর মিমের দরজায় এসে ডাকলো, মিম খাবি না? মিম জবাব দিল, আসছি ভাই। তানভীর এসে খেতে বসে কিছুক্ষণ পর মিমও এসেছে। মোজাম্মেল খান আবিরের দিকে তাকিয়ে বললেন, তুই কি আজও বাইকে যাওয়ার চিন্তা ভাবনা করছো? আবির কিছু বলার আগে ইকবাল খান বলে উঠলেন, না না, আবির আমার সাথেই যাবে। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, সে ভালো, তুই নিয়ে যাস। ওর তো আবার আমাদের সাথে আমাদের গাড়িতে চলাফেরা করতে সমস্যা। আবির চটজলদি খাওয়া শেষ করলো। যাওয়ার আগে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনার টাইম মতন চলে আসবেন প্লিজ। তানভীরের দিকে চেয়ে বলল, তুই কি এখন যেতে পারবি? তানভীর জবাব দিল, একটু পরে যাই। আবির শান্ত স্বরে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস, আর বাইকের চাবি রুমে আছে, নিয়ে আসিস। তানভীর হাসি মুখে মাথা নাড়ালো। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান থেকে শুরু করে রাকিব, রাসেলের আব্বু, চাচু যারা ছিলেন তারা সকলেই এসেছে। অফিসের কলিগদের সহ সকলে দুপুরে খাওয়ানো হয়েছে। আবিরের একজন পরিচিত ছোট্ট ভাইয়ের নাম মিরাজ, তাকে আবিরের পিএস হিসেবে নিযুক্ত করা হয়েছে। সারাদিনের ব্যস্ততা শেষে যখন ঢাকার বুকে সন্ধ্যা, তখন তানভীরের সঙ্গে বাড়ি ফিরেছে আবির, সাথে কয়েক প্যাকেট বিরিয়ানি। বাসায় ঢুকে তানভীর বিরিয়ানিগুলো সবাইকে দিতে ব্যস্ত হলো। আবির একটা প্যাকেট নিয়ে সিঁড়ি দিয়ে উঠে মেঘের রুমে চলে গেল। মেঘ পাশ ফিরে ফেসবুক ভিডিও দেখছিল। আবির গলা খাঁকড়িয়ে দেয়াতে পিছনে ঘুরেছে। আবির বিরিয়ানি প্যাকেট এগিয়ে দিয়ে ছোট্ট করে বলল, তোর জন্য এনেছি, খেয়ে নিস। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করল, কি এতে? আবির উত্তর দিল, বিরিয়ানি। মেঘ শুধু বলেছে আমার তো। আবির সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি জানি বিরিয়ানি থেকেও কাচ্চি অনেক বেশি পছন্দ, কিন্তু সব দিকে বিবেচনা করে অফিসে বিরিয়ানি দেওয়া হয়েছে। আজ এটা খেয়ে নে, আমি অন্যদিন তোর জন্য কাচ্চি নিয়ে আসবো। মেঘ আর কিছু বলল না। আবিরও বিরিয়ানি রেখে নিজের রুমে চলে গেল। 2-3 দিন কেটে গেল। আবির ব্যস্ততা এখন দ্বিগুণ বেড়েছে। 2 অফিসের সিইও এর দায়িত্ব পালন করা 4টেখানে কথা নয়। তারপরও কোনো কাজের ফাঁকি দেয় না ছেলেটা। নিজেকে প্রতিষ্ঠিত করার ঝোঁক মাথা ছাড়া দিয়ে বসেছে। শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন ফজরের নামাজের পরে বাসায় ফিরে নিজের ভালোবাসার মানুষটাকে ঘুমন্ত অবস্থায় দেখে যায়। হালিমা খান ইদানিং মেঘের সাথে থাকায় আবিরের সুবিধাই হয়েছে। হালিমা খান ফজরের নামাজ পড়তে নিজের রুমে চলে যান, তারপর রান্নার ব্যবস্থা করেন। এ ফাঁকে আবির মেঘকে দেখে ছাদে চলে যায়। 2-3 দিন যাবৎ বাসায় ফেরার সময় মেঘের জন্য এটা সেটা কিনে নিয়ে আসে। একদিন মেঘের জন্য চিপস কিনতে গিয়ে মহা মুসিবতে পড়ে গেল আবির। আবির দোকানদারকে বলেছে চিপস দেন। দোকানদার জিজ্ঞেস করছে কোনটা দিব। কম করে হলো 20-30 টাকার চিপস আছে। আবির হাঁ হয়ে তাকিয়ে আছে। মেঘের পছন্দের 2টা চিপসের নাম আবির জানত, কিন্তু অন্য কোন কোম্পানির চিপস পছন্দ করে তা আবিরের অজানা ছিল। তাই দোকান থেকে সব ব্র্যান্ডের চিপস 2টা করে মোটামুটি একটা বস্তা নিয়ে মেঘের রুমে হাজির হলো। ভাগ্যের সময়টা তখন বিকেল ছিল, ড্রয়িং রুমে কেউ ছিল না। তো চিপস থেকে মেঘ অগার মতো চেয়ে আছে। চেয়ে থেকে শুধালো, আপনি কি চিপসের ব্যবসা শুরু করেছেন? আবির আব্দুল্লাহ গভীর কণ্ঠে উত্তর দিলেন, তোর পছন্দের চিপস কোনগুলো বের কর। এত চিপসের বিলের মধ্যে 5টা চিপস পছন্দের চিপস বের করে বলল, এগুলোই আমার পছন্দ। আবির ভারী কণ্ঠে বলল, বাকিগুলো টেস্ট করতে পারিস, ভালো লাগলে পছন্দের লিস্ট বাড়বে, আর ভালো না লাগলে মিমার আদিকে দিয়ে দিস।
বৃহস্পতিবার সকালে আবির অফিসে যাওয়ার পথে মিমকে ডেকে ছাদের চাবি দিয়ে বলল, মেঘের শরীর ভালো থাকলে ওরে নিয়ে একটু ছাদে যাস। মিম চাবি নিয়ে উত্তর দিল, ঠিক আছে ভাইয়া। আবির অফিস থেকে ফেরার পথে মেঘের কোচিং আর টিউশন থেকে এই সপ্তাহে সকল নোট আর পরীক্ষার প্রশ্নগুলো এনে মেঘের রুমে টেবিলের উপর রেখে নিজের রুমে চলে গেছে। মিম আর মেঘ ছাদে ঘুরে ঘুরে ফুল গাছগুলো দেখছিল। নয়নতারা কুড়িয়ে দুই বোন দুটি কানে গুজে কয়েকটা ছবিও তুলেছে, আর এটা সেটা হাজারো গল্প করেছে। এক সপ্তাহে মেঘের শরীরে কিছুটা সুস্থ হয়েছে, তবে মায়ের ঘন্টায় ঘন্টায় আনা খাবার খেতে হচ্ছে। আবিরও এটা সেটা নিয়ে আসে। মোজাম্মেল খান ও আলী আহমদ খান রুটি কলা নিয়ে আসে। তানভীর রাতে ফেরার সময় যা চোখের সামনে পড়ে তাই নিয়ে আসে। খেতে খেতে আর শুয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে। বেশ খানিকটা সময় ছাদে ঘোরাঘুরি করে নিচে এসে যে যার রুমে চলে গেছে। মেঘ রুমে ঢুকতেই চোখে পড়লো টেবিলের উপর রাখা প্রশ্ন আর শীটের দিকে। এগুলো নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখলো। বুঝতে বাকি নেই যে এগুলো আবির ভাই এনেছেন। মেঘ সন্ধ্যার পর পড়তে বসেছে। অসুস্থতার ফলে এক সপ্তাহ যাবৎ বই নিয়ে বসতেই পারছিল না মেয়েটা। কিছুক্ষণ পড়াশোনা আর আবির ভাইয়ের আনা প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা দিয়ে নিজের অবস্থান চেক করলো। প্রতি শুক্রবারের ন্যায় এই শুক্রবারটা ভালোভাবে কাটলো সকলের। আবির আসরের নামাজ পড়ে করিডোর দিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। হঠাৎই সামনে পড়ল মেঘ। একটা স্কাই ব্লু কালারের জামার সাথে সাদা ওড়না গলায় পেঁচিয়ে হাতে একটা পার্স নিয়ে খোলা চুলে বের হচ্ছে রুম থেকে। স্ট্রেট লম্বা চুলগুলো আগা হাঁটু ছুঁই ছুঁই। আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে রইল অষ্টাদশীর পানে। মেঘ রুম থেকে বেরিয়ে মুখোমুখি হলো আবির ভাইয়ের। সাইড কেটে চলে যেতে চাইলে আবির প্রশ্ন করে উঠল, এভাবে চুল ছেড়ে কোথায় যাচ্ছিস? মেঘ মাথা নিচু করে ছোট্ট করে উত্তর দিল, পার্লারে। আবির কপাল কুঁচকায় শুধালো, কেন? মেঘ মাথা নিচু করে পুনরায় উত্তর দিল, চুল কাটতে। আবির এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলছে, তোকে চুল কাটার অনুমতি কে দিয়েছে? মেঘ একদমে বলে ফেলল, আম্মু বলেছে আমি নাকি চুলের যত্ন নিতে পারি না, তাই কাটতে যাচ্ছি। আবির কবির কোণে প্রশ্ন করলো, মা মনি বলেছে? মেঘ উত্তর দিল, জি। আবির ভেতরে ভেতরে রাগে ফুঁসছে, কণ্ঠ দ্বিগুণ ভারী করে জানালো, চুল কাটবি ভালো কথা, কিন্তু চুল কোমরের উপরে যেন না ওঠে। মেঘ অন্যদিকে মুখ করে অভিমানী স্বরে বলল, আমার চুল আমি কাটবো, কারো অভিমতের প্রয়োজন নেই। আবির দাঁতের দাঁত চেপে দীর্ঘশ্বাস ফেলে কড়া স্বরে বলল, চুল কোমরের 1 ইঞ্চি উপরে উঠলে তোর খবর আছে। কথাটা বলা শেষ করা মাত্রই আবির দ্রুত পায়ে নিজের রুমের দিকে চলে গেল। অষ্টাদশী স্ট্যাচুর মতো দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, আমার চুল আমি যা ইচ্ছে তাই করবো, আপনার কথা আমি কেন শুনবো? আপনি আপনার প্রিয়তমার উপর অধিকার খাটান গিয়ে, আমার উপর অধিকার খাটাতে হবে না। কথাগুলো একদমই বলে সিঁড়ি দিয়ে নেমে মায়ের রুমে চলে গেল। হালিমা খান মেয়েকে নিয়ে বাসার কাছে একটি পরিচিত পার্লারে গিয়েছেন। হালিমা খান বলেছেন কাঁধের নিচে পর্যন্ত কেটে ফেলতে, কিন্তু মেঘের মন টানছে না। চুলের প্রতি যেন তার বড্ড বেশি মায়া। মায়ের কথায় চুল কাটতে রাজি হয়েছে সে অনেক। হালিমা খানের জোরাজুরিতে মেঘ পিঠ পর্যন্ত চুল কাটতে রাজি হয়েছে। পার্লারের মহিলারা যখনই চুল কাটার জন্য কাঁচি হাতে নিল, তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল আবির ভাইয়ের বলা কথাটা। মেঘ মনে মনে ভাবল, না না না, আবির ভাইয়ের উপর কোনো বিশ্বাস নেই। চুল ছোট করলে যদি ওই দিনের চেয়েও বেশি জোরে মানে, তাহলে তো আমি মরেই যাব। থাক বাবা, এই ফালতু ব্যাটার মার খেয়ে খেয়ে অকালে জীবন ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। আর কিছুদিন জীবনটা উপভোগ করে নে। সঙ্গে সঙ্গে মেয়ে চিৎকার দিয়ে উঠল। মেঘের আচমকা চিৎকারে হালিমা খান কিছুটা ভড়কে গেলেন। চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? এবার চিৎকার করছিস কেন? মেঘ কণ্ঠে বলল, কোমর পর্যন্ত কাটবো চুল। হালিমা খান কিছুটা বিরক্ত হয়ে বললেন, কোমর পর্যন্ত কাটলে আর কি হবে, সেই তো বড়ই থাকবে। মেঘ মন খারাপ করে উত্তর দিল, তারপরও কোমর পর্যন্তই কাটবো, আর ছোট্ট করবো না, প্লিজ আম্মু। হালিমা খান আর জোর করলেন না। মেয়ের কথা মতো কোমর পর্যন্তই কাটানো হলো। কাজ শেষ করে সন্ধ্যার আগেই বাসায় ফিরেছেন মা মেয়ে। আবির ড্রয়িং রুমে সোফায় বসে কফি খাচ্ছিল। কাউকে ঢুকতে দেখে চোখ তুলে এক পলক তাকালো মেঘকে।
দেখে দৃষ্টি স্থির করলো। মেঘের চুল দেখার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। মেঘ সিঁড়ি দিয়ে ওঠার পথে আবির ভাইয়ের দিকে তাকিয়ে ভেঙচি কেটে দ্রুত পায়ে উঠে নিজের রুমে চলে যাচ্ছে। মেঘের কোমর পর্যন্ত চুল দেখে আবির মাথা নিচু করে মুচকি হাসলো। আবির কফি শেষ করে বাসা থেকে বেরিয়ে পড়েছে। প্রতি শুক্রবারের মতো মাগরিবের নামাজ পড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেছে। বাসায় ফিরতে ফিরতে 11টা বেজে গেছে। শনিবারে ডাইনিং টেবিলে নাস্তা করছিল সকলে। তখনই মেঘ নেমে আসছে। চঞ্চল পায়ের নুপুরে ঝনঝন শব্দে আবির চাইল সিঁড়িতে। চুল ছোট্ট করাতে যেন অন্যরকম সুন্দর লাগছে তার অষ্টাদশীকে। কোমরে পড়া চুলগুলো হাঁটার সঙ্গে সঙ্গে এদিকে সেদিকে নড়ছে। আবির সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে খাওয়ার মনোযোগ দিল। মেঘ কাছাকাছি আসতেই আলী আহমদ খান প্রশ্ন করলেন, এখন শরীর কেমন? মেঘ একগাল হাসি দিয়ে উত্তর দিলাম, আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু। তানবীর কয়েক সেকেন্ড তাকিয়ে প্রশ্ন করলো, চুল কাটাইছিস নাকি? এবার যেন সকলের দৃষ্টি মেঘের চুলের দিকে গেল। কেউ কিছু বলল না। মেঘ ছোট্ট করে উত্তর দিল, হ্যাঁ। তানবীর হুট করে বলে উঠল, ভালোই করেছিস, লম্বা চুল তোকে শেওড়া গাছের পেতনির মতন লাগতো। কথাটা বলে তৎক্ষণাৎ তানবীরের জিহ্বায় কামড় দিয়ে মাথা নিচু করে ফেলল। বাড়ির সকলের জন্য এখানে আছে সেটা তানবীরের মনেই ছিল না। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে ভাইয়ার দিকে সূক্ষ্ম নজরে তাকিয়ে রইল। তারা ভেঙচি কেটে চুপচাপ আবির ভাইয়ের বিপরীতে বসে নাস্তা খাওয়া শুরু করলো। মোজাম্মেল খান রাগী সুরে বললেন, নিজের বোনকে পেতনির সাথে তুলনা করছো? বাহ। ততক্ষণ আলী আহমদ খান খাওয়া শেষ করে উঠে গেছেন। ইকবাল খান হাসি মুখে বললেন, তানবীর মজা করে বলছে, বাদ দাও তো ভাইয়া। মোজাম্মেল খান কঠিন সুরে বললেন, আমার মেয়েকে নিয়ে কেউ যেন এরকম মজা না করে। আমার মেয়ের তুলনা শুধু পরীর সঙ্গে সম্ভব। কথাটা বলেই মোজাম্মেল খান রেগে ফুঁসতে ফুঁসতে চলে যাচ্ছেন। এদিকে বাবার কথায় খুশিতে মেঘ সশব্দে হেসে উঠল। আবার যার দিকে তাকিয়ে তানবীর বিড়বিড় করে বলল, পেতনি তো তবু কাছে থাকে, পরী হয়ে কোন দেশ বিদেশে ঘুরবে, তখন তো খুঁজেও পাবে না। ইকবাল খান কিছুটা হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়ের সামনে তো উল্টা মজা করিস না, এসব মজা ভাইয়া নিতে পারে না। তানবীরও আর কথা বাড়াইল না। ইকবাল খান খাবার খেয়ে উঠে পড়েছেন। আবির যেন নীরব দর্শক, এক হাতে ফোনে কি চেক করছেন, অন্য হাতে খাবার খাচ্ছেন। মেঘ মনোযোগ দিয়ে খাবার খেতে ব্যস্ত। মিম হঠাৎই বলে উঠল, আপু জানো কি হয়েছে? মেঘ ঘাড় ঘুরিয়ে মিমের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আবির ফোন থেকে দৃষ্টি সরিয়ে মিমের দিকে চাইল। মিম আবিরকে দেখে ডুব গিলে ছোট্ট করে বলল, পরে বলবো নে। মেঘ বলে উঠল, কি হয়েছে বল। আবির মেঘের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, চুপচাপ খেতে পারিস না? খেতে বসে তো কথা কিসের? মেঘ আর মিম দুজনেই মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে। আবিরও খাওয়া শেষ করে বেসিনে চলে গেছে। ততক্ষণে মালিহা খান ডাইনিং টেবিলের কাছে এসে শুধালেন, তোদের কিছু আর লাগবে? মেঘ উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলো, আচ্ছা বড় আম্মু, তোমার ছেলের জন্মের পর থেকে কি মুখে মধু দাওনি? মালিহা খান হেসে উঠলেন। আবির বেরিয়ে যেতে যেতে রাশবাড়ি কণ্ঠে বলল, মধুতে ভেজাল ছিল, তাই খাইনি। মেঘ আশ্চর্য নয়নে সহসা ঘাড় ঘুরালো, কিন্তু ততক্ষণ আবির মেন গেট বেরিয়ে গেছে। মেঘ পুনরায় মালিহা খানের দিকে চাইল। মালিহা খান হাসিয়ে বললেন, আবিরকে সত্যি মধু দেওয়া হয়নি। আবিরের জন্মের সময় আমার অবস্থা অনেক খারাপ ছিল। তখন বাড়িতে 2জন ডাক্তার ছিল। কখন কি সমস্যা হয় সেজন্য। আর ডাক্তারেরা কি মধু খেতে দিবে নাকি? বারবার নিষেধ করা হয়েছে, কোনো প্রকার মধু পানি খাওয়ানো যাবে না। আর তোর বড় আব্বু এখন কি দেখছিস? আবিরের জন্মের সময় ছেলেকে রেখে এক চুলো কোথাও নাড়েনি। ডাক্তার যা যা বলেছে, যেভাবে বলেছে সেভাবেই সব করেছে। মেঘ মালিহা খানের দিকে তাকিয়ে নিয়ত কণ্ঠে বলে, এজন্যই তোমার ছেলে এমন কাঠখোট্টা। মালিহা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, আবির ছোটবেলা থেকে এরকম ছিল না, বিদেশে যাওয়ার আগে থেকে কেমন জানি হয়ে গেছে। দেশে ফিরে তো আরো গম্ভীর হয়ে গেছে। সেসব কথা বাদ দে, তোরা তাড়াতাড়ি খাওয়া শেষ করে পড়তে বস গিয়ে। সারাদিন শেষে রাত্রেবেলা মেঘ পড়ছিল। পড়তে পড়তে হঠাৎ জান্নাত আপুর কথা মনে পড়েছে। রবিবার তো জান্নাত আপুর আসার কথা, কিন্তু মেঘ জান্নাত আপুকে দেখা
বা ওনার কাছে পড়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। মেঘ পড়ছে আর অপেক্ষা করছে কখন তানভীর ভাই বাসায় ফিরবে আর তানভীরকে বলবে জানাজাপুর কাছে পড়বে না। রাত 11টার পর তানভীর ফিরেছে। মেঘ পড়া শেষ করে ভাইয়ার রুমের সামনে গিয়ে ডাকলো, ভাইয়া। তানভীর ভেতর থেকে বলল, হ্যাঁ ভেতরে আয়। মেঘ রুমে ঢুকে বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তানভীর বোনের দিকে দেখে প্রশ্ন করলো, কিছু বলবি? মেঘ কোমল কণ্ঠে বলল, একটা কথা বলতাম। তানভীর স্বাভাবিক বলল, হ্যাঁ বল। মেঘ নির্দ্বিধায় বলে ফেলল, জানাজাপুর কাছে আমি আর পড়বো না, তুমি ওনাকে না করে দিও। তানভীর চিন্তিত কণ্ঠে শুধালো, কেন, কোনো সমস্যা? মেঘ মাথা নিচু করে বলল, সমস্যা না, এমনি পড়বো না। তানভীর গলা খাঁকড়িয়ে দিয়ে বলল, বনু, এটার সমাধান আমিও দিতে পারবো না, তুই ভাইয়ের সাথে কথা বলিস। মেঘ বিরস কণ্ঠে বলল, তুমিই তো জানাজাপুরকে এনেছিলে, তাহলে তুমি নিষেধ করে দিও। আমি ওনার সাথে কথা বলতে পারবো না। তানভীর এবার ঠান্ডা কণ্ঠে বলে উঠল, আমার কাছে জানাজাপুর নাম্বার নেই, ভাইয়ার কাছে আছে। তাছাড়া ভাইয়ার কথা জানাজাপুর তোকে পড়াতে আসছেন, তুই না পড়তে চাইলে ভাইয়াকে বলিস, ভাইয়া যা সিদ্ধান্ত নিবে তাই হবে। এই বিষয়ে কথা বলার অধিকার আমার নেই, তোর অন্য কথা থাকলে বল। মেঘের মনের ভিতরে সুপ্ত ক্রোধ যেন মাথায় উঠে গেছে, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। আর কোনো কথা না বলে রেগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে চলে গেল। এত বছর তো তানভীর মেঘে সকল সিদ্ধান্ত নিয়েছে, তবে আজ কেন আবির ভাইয়াকে সিদ্ধান্ত নিতে হবে, এটা মেঘ কোনোভাবে মানতে পারছে না। কিন্তু অষ্টাদশীতে তো জানে না, গত 7 বছর যাবৎ আবিরের সিদ্ধান্তেই তানভীর সবকিছু করেছে। সকালবেলা ঘুম থেকে উঠে মেঘ রুমে পায়চারি করছে। আবির ভাইকে কিভাবে বলবে তাই ভেবে পাচ্ছে না। আজ না আবার থাপ্পড় দিয়ে বসেন। তৎক্ষণাৎ নিজেকে নিজে সাহস দিয়ে বললেন, তুই কি এত দুর্বল নাকি? দীর্ঘ সময়ের পায়চারিতে মেঘের নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে গেছে, যা মুখটানে চিকচিক করছে। বুকে সাহস নিয়ে অষ্টাদশী নিজের রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে আবিরের রুমের দিকে পা বাড়ালো। আবির শার্টের স্লিভ ফোল্ড করতে করতে নিজের রুম থেকে বের হচ্ছিল। হঠাৎ মেঘকে দেখে সেখানেই দাঁড়িয়ে পড়ল। মেঘ এক মুহূর্তের জন্য সবকিছু ভুলে আবির ভাইয়ের দিকে নিষ্পলক তাকিয়ে রইল। ছাই রঙের একটা শার্ট ইন করা পরা, চোখে সানগ্লাস, ক্রাশ খাওয়ানো সেই লুকে দাঁড়িয়ে আছে আবির ভাই। সেই তো জানে না এই সুদর্শন লোক। ছোট্ট অষ্টাদশীর মনে মণিকোঠায় ব্যথায় অনুভব হয়। মেঘের অভিমুখে চাইলে আবির নাকের ডগায় জমে থাকা ঘাম যেন আবিরের দৃষ্টিকে টানছে। মেঘের শান্ত অস্থির নয়নজোড়ার দিকে তাকিয়ে আবির মনে মনে বলে, এই চোখে শুধু আমার সর্বনাশ দেখি। মেঘের অভিব্যক্তি বদলাতেই সময় লাগলো না। মাথা নিচু করে বুক ফুলে শ্বাস নিয়ে বলল, আপনার সাথে আমার কথা আছে। আবির সুলভ ভারী কণ্ঠে বলল, বল। মেঘ নিয়ত কণ্ঠে বলল, আমি জানাজাপুর কাছে পড়বো না। মনের ভিতরে সুপ্ত ক্রোধটা এক নিমিষেই প্রকাশ করে ফেলল। মেঘের কথায় আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, কেন? মেঘ তপ্ত স্বরে জানালো, ইচ্ছে নেই তাই পড়বো না। আমি ভ্রু গুটিয়ে বিরক্ত নিয়ে বলল, তোর ইচ্ছেতেই তো সবকিছু হবে না, তোকে জান্নাতের কাছেই পড়তে হবে। মেঘ আবারও ভেতরে ভেতরে রাগে ফুঁসছে, গাল দুটো রক্তবর্ণ ধারণ করেছে। অধিক রাগে মেঘের গলার স্বর ভেঙে আসে। এবার কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, বললাম তো আমি উনার কাছে পড়বো না। আমি দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে বলল, সব বিষয় নিয়ে ফাজলামো করবি না মেঘ, তোর ভালোর জন্যই জান্নাতকে আনা হয়েছে, আমি তোর খারাপ চাই না। মেঘ সহসা বলে ফেলল, আমার ভালো মন্দ আপনাকে ভাবতে হবে না। অন্তরে ক্রোধ যেন এবার মেঘের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। মেঘের বলা কথাটা আবিরের হৃদয়ে লেগেছে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজ থেকে জান্নাত পড়াতে আসবে, ঠিক মতো পড়াশোনা করবি, কোনো প্রকার নাটক করলে এর ফল ভালো হবে না। কথাটা বলে আবির মেঘকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। মেঘ মাথা উঁচু করে গলার স্বর সিংহে ছড়িয়ে জানালো, আমি ওনার কাছে পড়বো না, দরকার হলে আমি আমার বড় আব্বুকে বলবো। আবির মেজাজ চরম লেভেলে খারাপ হলো, পায়ের রক্ত যেন মাথায় উঠে গেছে। সেখানে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে হুঙ্কার দিয়ে বলল, কি বলবি আব্বুকে? জান্নাত পড়াতে পারে না এটা বলবি? জান্নাতের আচার আচরণ খারাপ এটা বলবি? আর তুই যে তোর টিচারকে নিয়ে উল্টো পাল্টা ভাবিস, তার বাজে কথা বলে, সেগুলো আব্বু শুনলে সেটা কি ভালো হবে? যে তোকে এত ভালোবেসে এত আদর করে থাকবে তো এই ভালোবাসা,
মেঘ সহসা মাথা নিচু করে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। আবির চোখ মুখ গোঠালো, নিজের রাগকে সংযুক্ত করার চেষ্টা করলো। রাশভারী কণ্ঠে বলল, এই বাড়িতে থাকতে হলে আমার মর্জিতেই তোকে চলতে হবে। কোনো রকম কথা শেষ করে আবির নিজের মতো নিচে চলে গেল। কিছু না খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়েছে। পেছন থেকে মালিহা খান, ইকবাল খান ডেকেছে, কিন্তু আবিরের জন্য সেদিকে কোনো হুঁশ নেই। মেঘ করিডোরে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে। অতিরিক্ত রাগে মেঘের খুব কান্না পায়। খান বাড়ির নিয়মই যেন এটা। আলী আহমদ খান, মোজাম্মেল খানের আদেশ আবির আর তানবীরকে অক্ষরে অক্ষরে পালন করতে হয়। আবিরের আদেশ শাসন মেঘকে পালন করতে হয়। তানবীর শুধু মেঘকে না, মিম আর আদিকেও শাসন করে। তবে আবির, মিম আর আদির ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। আবিরের জ্ঞানে শুধু মেঘ। মেঘ সকাল থেকে কিছু খায়নি। কয়েকবার বন্যা কল করেছে, কিন্তু বন্যার কল রিসিভ করেনি। বন্যাকে কল করেছে, কিন্তু বন্যা রিসিভ করেনি। দুপুর হয়ে গেছে। মেঘ রুমে জোরে গান চালিয়ে বালিশে মুখ গুজে শুয়ে শুয়ে কাঁদছে। হঠাৎ ফোনে কল বেজে উঠেছে। মেঘ মুখ তুলে ফোনের দিকে তাকিয়ে দেখলো বন্যা কল করছে। মেঘ ফোন রিসিভ করতে বন্যা বলে উঠলো, কিরে এত কল দিচ্ছিস কেন? মেঘের কান্নার শব্দ শুনে বন্যা চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে বেবি, কাঁদছিস কেন? মেঘ কান্নার মাত্রা কমিয়েছে, তবে এখনো ফুফিয়ে ফুফিয়ে কেঁদেই চলছে। ক্রোধিত কণ্ঠে মেঘ বলল, আমি এই বাড়িতে থাকবো না, চলে যাব বাড়ি ছেড়ে। বন্যা কোমল কণ্ঠে শোধালো, কেন, কে কি বলছিল ওকে? মেঘ কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কেউ কিছু বলেনি। রেজাল্ট দিলে যদি পাশ করতে পারি তাহলে তুই যে ভার্সিটিতে আবেদন করবি সবগুলো ভার্সিটিতে আমার আবেদনটাও করবি। টাকা আমি দিব, শুধু তুই আবেদন করে দিবি। তারপর পরীক্ষার সময় একসাথে গিয়ে দুজনে পরীক্ষা দিব। বাংলাদেশের যে জায়গাতেই চান্স পাবো সেখানেই ভর্তি হব। তারপরে এই বাড়িতে থাকবো না। বন্যা, সেসব পরে দেখা যাবে, আগে তুই বল কি হয়েছে? মেঘ রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো, কি হয়েছে জানি না, আমি এই বাড়িতে থাকবো না, এটাই মূল কথা। একবার শুধু কোথাও চান্স পাই, দরকার হলে টিউশন পড়িয়ে আমি পড়াশোনা করব, তারপর চাকরি করে আব্বুকে আমার কাছে নিয়ে যাব। আব্বু না গেলে শুধু আম্মুকে নিয়ে যাব, তবু আমি এই বাড়িতে থাকবো না। যে যার মতন শুধু নিজেদের মর্জি আমার উপর চাপিয়ে দেয়। এত বছর সহ্য করেছি, এখন জীবনে আরেক হিটলারের আবির্ভাব হয়েছে। আমার জীবনটা তছনছ করে দিচ্ছে। উনি যা বলবেন তাই মানতে হবে, যেভাবে বলবেন সেভাবে চলতে হবে। কেন? আমি ওনার কথা কেন চলবো না, মেনে চলবো। তুই আবেদন না করে দিলে বলিস, আমি নিজে করব। বাই। একদমে কথাগুলো বলে ফোন কেটে বিছানার পাশে ফোন ফেলে আবারও বালিশের মুখে গুজে কাঁদছে। বন্যা হাক্কা মাক্কার মতো বসে রইল। কি এমন হয়েছে যে মেঘ সব ছেড়ে ছুড়ে চলে যেতে চাইছে? কিছু তো তার মাথায় ঢুকছে না। আবির মেঘের রুমের দরজায় দাঁড়িয়ে মেঘের বল প্রত্যেকটা কথা শুনছে। আবির দাঁত পিষে ক্ষিপ্ত দৃষ্টিতে চেয়ে আছে মেঘের দিকে। আবিরের এক হাতে কাচ্চির প্যাকেট, অন্য হাতে চোখ থেকে খোলা সানগ্লাসটা মুষ্টিবদ্ধ করে চেপে ধরে আছে। সানগ্লাসটা ভেঙে শুধু হাত কাটার অপেক্ষা। সকালে মেঘকে ছেড়ে অফিস যাওয়ার পর থেকে আবিরের মনটা ছটফট করছিল। কোনোভাবেই কাজে মন দিতে পারছিল না। বাধ্য হয়ে অফিস থেকে বেরিয়ে জ্যাম পেরিয়ে অষ্টাদশীর পছন্দের রেস্টুরেন্ট থেকে কাচ্চি নিয়ে বাসার দিকে রওনা দিয়েছিল। মেঘ স্পেশালি কিছু রেস্টুরেন্ট ব্যতীত অন্য কোথাও থেকে কাচ্চি খায় না। গত সপ্তাহে আবিরের কাজের ব্যস্ততার ফলে সেই রেস্টুরেন্ট থেকে কাচ্চি নিয়ে খাওয়ানোর সময় সুযোগ হয়ে ওঠেনি। তাই আজ সব কাজ ফেলে বেরিয়েছিল। কিন্তু যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে সেই অষ্টাদশী তাকে ছেড়ে চিরতরে দূরে চলে যাওয়ার প্ল্যান করছে। এটা শুনে যেন আবিরের মাথায় আকাশ ভেঙে পড়েছে, হৃদয় কেঁপে উঠেছে। নিজের অজান্তেই মনে মনে বলল, এত ঘৃণা করিস আমায়?